রপ্তানিমুখী নিট পোশাকের কাঁচামাল অপচয়ের হার বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। হিসেব জটিলতায় লোকসানে পড়ছে সরকার, একমত আন্তঃমন্ত্রণালয় কমিটিও। শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনার সংকটে ব্যাহত হিমায়িত পণ্য রফতানি। চট্টগ্রাম থেকে 48 ঘন্টার মধ্যে খালি কন্টেইনার রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ভোলার নদীতে ঝাঁকে ঝাঁকে মিলছে মাছ, ভালো দাম পেয়ে খুশি জেলেরা। কাজ শেষ না করেই প্রায় 2 কোটি টাকা নিয়ে উধাও ঠিকাদার। 3 বছরেও নির্মাণ হয়নি কুড়িগ্রাম যাত্রাপুর সড়কে 90 মিটার দীর্ঘ সেতু, দুর্ভোগে স্থানীয়রা। এবং দুবাইয়ের এক্সপো গ্রাউন্ডে পর্দা উঠল বাংলাদেশ প্যাভিলিয়নের। দেশকে ব্র্যান্ডিং করা হবে বিশ্ববাসীর কাছে, বাড়বে বিনিয়োগ, বললেন বাণিজ্যমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার খবর। শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা। এবার ঢাকার বাইরেও 7টি বিভাগীয় শহরে কেন্দ্রে অংশ নিচ্ছেন পরীক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। শাকির, বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে যারা এইচএসসি পাশ করেছেন তাদের ভর্তি পরীক্ষা কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে। তো সব জল্পনা কল্পনা শেষে তারা পরীক্ষায় আসতে পেরে কিন্তু উচ্ছ্বসিত। আর আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার খ ইউনিটের মাধ্যমে মানবিক বিভাগের 47,000 শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। আর তাদের বিপরীতে 2,378 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই খ ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। সুতরাং প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 21 জন শিক্ষার্থী। আর যে পরীক্ষাটি রয়েছে সেটি কিন্তু বেলা 11টায় শুরু হয়েছে এবং সেটি চলবে 12:30 পর্যন্ত, অর্থাৎ 12:30 পর্যন্ত। এই পরীক্ষায় আসলে শিক্ষার্থীদেরকে 60 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি কিন্তু তাদের জন্য এসএসসি এবং এইচএসসির ভিত্তিতে কিন্তু আরও 20 নম্বর তাদের সেই মার্কসের সাথে যুক্ত হয়ে সর্বমোট 120 নম্বরের পরীক্ষায় তাদেরকে অংশগ্রহণ করতে হবে। সব মিলিয়ে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে যে ধরনের শিক্ষার্থীরা আসছেন সেই ধরনের শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন, সেজন্য ডিজিটাল জালিয়াতি সহ যে কোনো ধরনের অসাধু উপায়ের বিষয়েও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। আপনি জানেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, ঢাকার বাইরেও 7টি বিভাগীয় শহরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়ে খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ময়মনসিংহ। সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক, হ্যাঁ, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে, অর্থাৎ দেশের বিভিন্ন যে বিভাগগুলো আছে সব বিভাগের যে পাবলিক বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন অনুষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকালকে কিন্তু প্রথম দিনের ক ইউনিটের পরীক্ষা হয়েছে এবং আজকে খ ইউনিট অর্থাৎ কলা অনুষদের কিন্তু আজকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষা 11টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে যেহেতু ময়মনসিংহের আশপাশে যেসব জেলাগুলি আছে সেগুলোর কেন্দ্র এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এবং তাই এই জন্য দেখা গেছে যে 8টার পর থেকে কিন্তু আশপাশের জেলাগুলো থেকে যেসব শিক্ষার্থী আছে এই পরীক্ষার্থীরা কিন্তু এখানে অভিভাবকরা তাদেরকে নিয়ে এসেছেন এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন এই জন্যে যে তাদের অন্য সব সময় কিন্তু দেখা যেত যে বিভিন্ন প্রান্ত থেকে তাদের ঢাকায় 1 দিন বা 2 দিন আগে অবস্থান নিয়ে তাদের পরীক্ষায় অংশ নিতে হতো, কিন্তু এবার তারা খুবই সুন্দরভাবে অল্প সময়ে তারা ময়মনসিংহ শহরে এসে তারা এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রটি সেখানে এসে পরীক্ষা দিতে পেরে সন্তোষ প্রকাশ করছেন। এবং এই ক্ষেত্রে আমি জানিয়ে রাখি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট 5টি যে ইউনিট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ক ইউনিট থেকে ক, খ, গ, ঘ এবং চ ইউনিট, সেই ইউনিটের মোট এখান থেকে পরীক্ষা দেবে 22,556 জন 65 জন এবং এই ক্ষেত্রে আজকে খ ইউনিটের পরীক্ষায় অংশ নেবেন 5,071 জন পরীক্ষার্থী অংশ নেবেন এবং পরীক্ষা খুব সুষ্ঠুভাবে করার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি রেখেছেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুত রয়েছেন এবং বাইরে অভিভাবকরা অপেক্ষা করছেন। খুব সুন্দরভাবেই সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যেটি জানাতে গিয়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান, এবং তারও আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের আরেক সহকর্মী শাকির আহমেদ। গত 23 বছরে বহু হিসাব পাল্টে দিয়ে দেশের অর্থনীতিকে পোক্ত করেছে তৈরি পোশাক খাত, কিন্তু শত চেষ্টা করেও এ খাতের উদ্যোক্তারা বাড়াতে পারেননি কাঁচামাল অপচয়ের হার। 1998 সালে নির্ধারণ করা হার নিয়েই রপ্তানি বাণিজ্য করতে হচ্ছে তাদের। এক্ষেত্রে অনেকটা বাধ্য হয়ে অধিক সচেতন হিসাব দিচ্ছেন তারা। অপচয়ের হার বাড়ানোর পক্ষে রাজস্ব বোর্ডও, অপেক্ষা শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের। এ অবস্থায় এই সমস্যা সমাধানের পরামর্শ এনবিআর-এর সাবেক চেয়ারম্যানের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। শতভাগ না, ওনারা যদি আমার 85-95 করে দিতে পারে, আমার মাসে 30 লক্ষ টাকা এক্সট্রা লাভ হবে। দেন না আমারে কইরা, আমি ওনারও কিছু দিই টাকা। রপ্তানিমুখী নিট পোশাক শিল্পের অপচয় হিসেবের যৌক্তিক পরিমাণ নির্ধারণ নিয়ে কথা বলতে গিয়ে এভাবেই চ্যালেঞ্জ করেন এই উদ্যোক্তা। তিনি এমন ভ্যালু অ্যাডেড পোশাকের রপ্তানি আদেশ পেয়েছেন যা তৈরিতে সর্বোচ্চ দক্ষতার সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন পার্ট কাটতে গেলেও তার অপচয় হচ্ছে 10%-এর বেশি। পণ্য চূড়ান্ত হওয়া পর্যন্ত আরও কয়েক ধাপে যোগ হবে বিভিন্ন হারে অপচয়। আরেকটি কাটিং টেবিলে দেখা গেল ডিজাইন অনুযায়ী শুধু কাটতে গেলেই অপচয় হবে 25%-এর বেশি, কিন্তু নির্ধারিত হারের বেশি অপচয় অনুমোদনের এখতিয়ার নেই বন্ড কমিশনারেটের। তাই হিসাব দেখাতে গিয়ে কখনো কখনো কৌশলী হতে হয় তাদের। যেটা বাস্তব, যেটা বেস্ট এফিসিয়েন্সি পসিবল, আপনি আমাকে সেটাই দেন, আমরা সেটাকে রিচ করি। কিন্তু অবাস্তব কোনো কিছু দিয়েন না যে আমার আপনাকে মিথ্যা কথা বলতে হয়। এক্ষেত্রে বন্ড কমিশনারেটের হাত পা আবার বেঁধে রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশে সুতা থেকে কাপড় তৈরিতে 7% আর কাপড় থেকে পোশাক পর্যন্ত 9% অথবা মোট 16% অপচয় আমলে নিতে পারবে রাজস্ব বোর্ড। অপচয়ের এই হিসাব জটিলতায় সরকারি ক্ষতির মুখে পড়ছে বলে দাবি শিল্প মালিকদের। আমরা ওনাদেরকে ভিডিও দিয়ে ধাপে ধাপে বুঝিয়েছি, এখানে আমাদের এত পরিমাণ লস হয়, সেখানে এত পরিমাণ লস হয়। আমরা যেটা বলেছি কম যদি হয় আমার অনেক শর্ট সিমেন্ট হবে, হ্যাঁ, যে আমার দেশেও লাভবান হবে না, আমরা লাভবান হব না। সরেজমিন পরিদর্শন ও তথ্যপাত্র বিশ্লেষণ করে অবশেষে গত আগস্টে অপচয়ের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছে আন্তঃমন্ত্রণালয় কমিটি। তবে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে সততার সঙ্গে এই হিসাব দ্রুত সংস্কার করা দরকার বলে মনে করেন এনবিআর-এর সাবেক এই চেয়ারম্যান। অনেক দিনের অভিজ্ঞতার আলোকে হয়তো একটা রেট ঠিক করা আছে, কিন্তু এটা অনড় থাকা ঠিক না। সেই জন্য আমি বলছি যে উভয় পক্ষের আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ হওয়া দরকার নিজেদের স্বার্থে, ওর আইন মানার ক্ষেত্রে আর এর হচ্ছে আইনের আশ্রয় পাওয়ার ক্ষেত্রে, সুবিধা পাওয়ার ক্ষেত্রে। ব্যবসায়ীদের দাবি বর্তমানে নিট শিল্পে কাঁচামালের অপচয় 38 থেকে 55% পর্যন্ত হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শীতাতপ নিয়ন্ত্রিত রেফার কন্টেইনার সংকটে বাংলাদেশ থেকে চিংড়ি এবং অন্যান্য মাছ সহ হিমায়িত পণ্য রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতি মাসে এসব পণ্য পাঠাতে কমপক্ষে 500-র বেশি রেফার কন্টেইনার প্রয়োজন। তার বিপরীতে কন্টেইনার মিলছে অর্ধেকেরও কম। মোংলা বন্দরে রেফার কন্টেইনার সংকট সবচেয়ে বেশি। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরে অবস্থানরত খালি রেফার কন্টেইনার 48 ঘন্টার মধ্যে রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গার্মেন্টসের পর বাংলাদেশ থেকে রপ্তানির তালিকায় রয়েছে চিংড়ি, সামুদ্রিক মাছসহ হিমায়িত পণ্য। এজন্য সাধারণ কন্টেনারের পরিবর্তে বিশেষায়িত শীততাপ নিয়ন্ত্রিত রেফার কন্টেনার ব্যবহার করা হয়। কিন্তু রেফার কন্টেনারের সংকটে হিমায়িত পণ্য রপ্তানিকারকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত আমরা যদি অন অ্যান অ্যাভারেজ 300 কন্টেনার পাই, তাহলে বাংলাদেশের যে হিমায়িত চিংড়ি আমরা রপ্তানি করে থাকি সেটা কখনো বাধাগ্রস্ত হবে না। ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশ থেকে বর্তমানে গলদা চিংড়ি রপ্তানির ভরা মৌসুম। এরপর ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাগদা চিংড়ি রপ্তানির মৌসুম। 6 মাসের এই গলদা মৌসুমে প্রয়োজন হয় 3000-এর বেশি রেফার কন্টেনারের। সেই হিসাবে প্রতি মাসে অন্তত 500 রেফার কন্টেনার রপ্তানিকারকদের দরকার। এই অবস্থায় সংকট কাটাতে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত খালি রেফার কন্টেনার রপ্তানিকারকদের কাছে পৌঁছে দিতে অফডকগুলিকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্ধারিত ডিপুতে সেগুলো নিয়ে যায় এবং রপ্তানিকারকদের প্রিমিসিসে সেগুলো পাঠানোর ব্যবস্থা করে, যাতে রেফার কন্টেইনারের হিমায়িত মাছ বা অন্যান্য সামগ্রী এক্সপোর্ট করতে কোনো সমস্যা না হয়। বন্দরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম থেকে খালি রেফার কন্টেইনার মংলা বন্দরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। একটি জাহাজ 14-15 দিন গ্যাপে চট্টগ্রাম থেকে এমটি কন্টেনার নিয়ে যায়। সেই ক্ষেত্রে এমটি কন্টেনার যেহেতু মংলাতে যাচ্ছে না,
বা যে ডিমান্ড আছে ওই ডিমান্ড অনুযায়ী যাচ্ছে না, ওই জন্যই সংকটটা তৈরি হয়েছে মংলা বন্দরে। আমরা সেই কাজটা আরও দ্রুত করব, যাতে দ্রুত রিফার কন্টেনারগুলো অবডকে আসে এবং অবডক থেকে যে হিমায়িত পণ্য বিদেশে রপ্তানি হয় তা যাতে সহজতর হয় এবং স্বচ্ছন্দভাবে হতে পারে। 3000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে পণ্যবাহী রেফার কন্টেনার রয়েছে 1250, আর খালি রেফার কন্টেনার প্রায় 400। এছাড়া অবডকগুলিতে খালি কন্টেনারের সংখ্যা 250-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মোংলা বন্দর জেটিতে সিএনএফ শ্রমিকদের লাগাতার কর্মবিরতিতে সকল প্রকারের পণ্য খালাস বোঝাই কাজ বন্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম, লোকসানের মুখে পড়তে যাচ্ছে আমদানি রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বন্দর জেটির সামনে আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি চলে যাব তার কাছে। মাহমুদ, মোংলা বন্দরের নিরাপত্তা কর্মী এবং সিএনএফ এজেন্ট কর্মচারী শ্রমিকদের সাথে যে তুচ্ছ ঘটনা নিয়ে বৃহস্পতিবার দুপুরের পালা থেকে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে সিএনএফ এজেন্ট নেতৃবৃন্দ। তারা আমাদের কাছে যে কথাটাই জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পালা থেকে 2 জন শ্রমিক এখানে তাদের গায়ের বিশেষ পোশাক পরিধান করে না ঢোকার কারণেই নিরাপত্তা কর্মীরা তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তাদেরকে নিয়ে প্রধান নিরাপত্তা কর্মকর্তার ভবনে আসলে তাদের কাছে জেটি সরকারের লাইসেন্সটি তারা রেখে দেয়। এইতে ক্ষিপ্ত হয়ে এই শ্রমিক কর্মচারীরা তারা কাজ বন্ধ করে বন্দর ভবনের সামনে তারা বিক্ষোভ করে এবং তারা ওখানে মিছিল করতে থাকে এবং তারা কাজ বন্ধ করে দেয়। এবং এই কথা শোনার সাথে সাথে সিএনএফ এজেন্ট নেতৃবৃন্দরা এসে তারা 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা কাজ বন্ধ করার নির্দেশনা করে। পরে মোংলা বন্দর কর্তৃপক্ষের যারা আছে যে কর্মকর্তারা আছে তারা তাদের সাথে বৈঠক করে একটা সিদ্ধান্ত নিয়েছে যে মোংলা বন্দরের কাজ কিন্তু বন্ধ করা যাবে না, যারা চলমান রাখতে হবে। যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা তারা সমাধান করবে। তাই বন্দর চেয়ারম্যান এখানে না থাকার কারণে কিন্তু তারা কর্মবিরতি শুরু করেছিল, কিন্তু তারা আশ্বাস দিয়েছে বন্দর চেয়ারম্যান আসার পরে তাদের সাথে যে তুচ্ছ ঘটনা নিয়ে যা কিছু হয়েছে তারা বন্দর চেয়ারম্যান এসে এটা সমাধান করবে। বিদায় এই আশ্বাসে আবার শ্রমিক কর্মচারীরা তারা কিন্তু বন্দর জেটির অভ্যন্তরে তারা কাজ শুরু করেছে এবং এখন বর্তমানে তাদের কাজ কিন্তু চলমান আছে, বন্দরে কোনো সমস্যা নেই। কিন্তু সিএনএফ এজেন্টের নেতৃবৃন্দ আমাদের কাছে যে কথা জানিয়েছে যে নিরাপত্তা কর্মীরা সামান্য 2 জন শ্রমিকের গায়ে পোশাক না থাকার কারণে তাদের জেটি সরকার লাইসেন্স নিয়েছে এবং তাদেরকে বকা দিয়েছে, তাদের সাথে যে দুর্ব্যবহার করেছে। কিন্তু তারা একটা কথা আমাদেরকে জানিয়েছে রিচার্ড, যে মোংলা বন্দর জেটি থেকে এ পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ এখান থেকে চুরি হয়ে গেছে। 1.5 থেকে 2 কোটি টাকার পাজারু গাড়ি এখান থেকে গায়েব হয়ে গেছে, চুরি হয়ে গেছে, আবার উদ্ধারও করেছে। এছাড়াও এখান থেকে কন্টেনার থেকে বেশ কয়েক লক্ষ টাকার কাপড় এখান থেকে চুরি হয়েছে। তাহলে এই যে মালামালগুলো এখান থেকে চুরি হচ্ছে, তারা নিরাপত্তা কর্মীরা কি তারা এটা দেখে না? এই নিয়েই তারা যে দাবিগুলো করেছে যে সামান্য 1-2 জন শ্রমিক এখান থেকে পোশাক পরেনি তার কারণে তাদের সাথে এই ব্যবহার করা হয়েছে, কিন্তু বন্দর জেটি থেকে মালামাল চলে যাচ্ছে সে মালামালের খবর তারা রাখছে না। কিন্তু তারপরেও চেয়ারম্যান যে আশ্বাস দিয়েছে যে মোংলা বন্দর সচল রাখার জন্য, মোংলা বন্দর ভালো রাখার জন্য, মোংলা বন্দরের কর্মসংস্থান রাখার জন্য তারা কিন্তু কর্মবিরতি পালন করতে পারবে না এবং কর্মবিরতি তারা সুন্দর করে প্রত্যাহার করে নিয়েছে। তাই রিচার্ড, এই ছিল আমার কাছে মোংলা বন্দরের যে শ্রমিকদের সাথে যে সিএনএফ শ্রমিকের সাথে যে ঘটে যাওয়া ঘটনা সর্বশেষ খবর। মোংলা বন্দরে শ্রমিকদের কর্মবিরতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ হাসান। আগামী 4 অক্টোবর শুরু হওয়া মা ইলিশ রক্ষা অভিযানের আগে ব্যস্ত ভোলার জেলেরা। শেষ মুহূর্তে মেঘনা তেতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলায় খুশি জেলেরা। তবে মহাজনের ধার দেনা পরিশোধের আগেই নিষেধাজ্ঞার কারণে হতাশ অনেকেই। নাসির উদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নিষেধাজ্ঞার কারণে মেঘনা তেতুলিয়া অভয়াশ্রমে ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে সোমবার থেকে, আর তাই ব্যস্ত সময় পার করছেন ইলিশ শিকারীরা। জাল টেনে যা পাচ্ছেন তা আড়তে রেখেই আবার ছুটছেন নদীতে। নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ইলিশেরও দেখা মিলছে ভালো। অন্যদিকে বড় ফিশিং ট্রলারগুলো সাগর থেকে ঘাটে ফিরেছে ইলিশ বোঝাই করে। ছোট নৌকা ট্রলারেও ধরা পড়ছে 5 থেকে 10 হাজার টাকার ইলিশ। আর ভারতে পাঠানোর কারণে ইলিশের দামও বেশ ভালো। তবে নদীতে যখন ইলিশ আসতে শুরু করেছে তখনই নিষেধাজ্ঞা দেয় হতাশ জেলেরা। 2 লাখ 2.5 লাখ টাকার মাছ ধরার আশাবাদ করি, যেমন ওই আশাটা আমাকে হয়নি। অভিযান কাছে এসে সরকার আমাদের যে চাল বরাদ্দ করছে, এই চাল যদি দেয় তাহলে আমরা সরকারি আইন মানতে হইব। এমন টাইমে অভিযান দিছে আমরা কোনো কুল পাই নাই। সবাই 2 তারিখে মাছ হওয়া ধরছে, এই টাইমে সরকার অভিযান দিয়ে বসে। অভিযান মানি, কিন্তু সরকার আমরা 15 দিন সময় দিলে
আমাকে সবচেয়ে ভালো হইতো। মৎস্যজীবী সমিতির নেতার দাবি, মা ইলিশ রক্ষা কর্মসূচি সফল করতে অভিযানের আগেই শতভাগ জেলেকে সরকারি সহায়তার আওতায় আনা হোক। সরকার জেলেদের জন্য যে বরাদ্দটা দিছে সঠিক মতো জেলেগুলোর ভিতরে যাতে চাউলটা বিতরণ হয় এবং এক সপ্তাহের ভিতরে ভোলা জেলার সকল ইউনিয়ন জেলেদেরকে চাউলটা যাতে দেওয়া হয়। অভিযান সফল করতে সচেতনতা বৃদ্ধি সহ নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি সরকারি আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন মৎস্য বিভাগ। আর কর্মহীন জেলেদের দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। নিষেধাজ্ঞাকালীন সময়ের জন্য জেলার 1,30,000 জেলের জন্য 20 কেজি করে 2,640 মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সময় সংবাদ, ভোলা। দেখছেন এই সময়ের বাণিজ্য। নওগাঁর হাটগুলোতে সপ্তাহ ব্যবধানে মন প্রতি 70 থেকে 80 টাকা পর্যন্ত পড়ে গেছে ধানের দর। হঠাৎ ধানের দর পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। ভারত থেকে চাল আনার কারণে কম দরে ধান কিনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে কম দামে ধান কেনাকে ব্যবসায়ীদের মুনাফা লাভের কৌশল বলছেন চাষিরা। টেকসই বাজার নিশ্চিতে হাটগুলোতে প্রশাসনের তদারকি চান তারা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। শনিবার ভোর থেকে বিক্রির জন্য কৃষকরা হাটে তোলেন ধান। কদিন আগে ভালো দর পেলেও নওগাঁর মহাদেবপুর হাটে মোটা ও সরু ধানের দর কমেছে মন প্রতি 70 থেকে 80 টাকা। হঠাৎ ধানের দর পড়ে যাওয়ায় সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। এখন আমরা কৃষকেরা কি করব? বের উপায় কিচ্ছু করার নাই। এই ধান এখন 1250 টাকা দামে বিক্রি করা লাগছে। ব্যাপারীরা যা বলিচ্ছে সেই দামে দেওয়া লাগছে। ধানের দাম কম বাজার 1220 তিনি 1200, আর জিরা তো 1120 টাকা। লিভার বন্ধ এবং আতবের বাজারটা ঠিক আছে। আমাদের টার্গেটও ঘাটতি হয়ে যাচ্ছে। আমরা জনগণ যে আমরা ভালো দাম পাবো বলে আশা করে থাকছি, সে দাম পাচ্ছি না। কারণ সমস্ত আমাদের পরিকল্পনা বেচতে চলে গেছে, মানে আমাদের কোনো ইয়ে নেই, অস্তিত্ব নেই। সপ্তাহে শনি ও বুধবারে হাটে 6 থেকে 7,000 মন ধান বেচা কেনা হয়। ভোর সকাল থেকে এই ধান কারবারের টেকসই বাজার পেতে প্রশাসনের তদারকি চান কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আনার কারণে ধান কিনতে হচ্ছে হিসেব কষে। লোকসানে না পড়তেই তাই কম দরে ধান কিনছেন তারা। ধানের দাম কমার কারণ ইন্ডিয়া থেকে চাল আসার কারণে ধানের দাম 50 টাকা মনে কমে গেছে। চালের মার্কেট কমে যাওয়ার কারণে ধানের দামও কম। এখন বুঝতে তো পারছেন কৃষকেরা হাই করছে। এখন এগুলো অবস্থা, আমাদের ব্যবসায়ীদের অবস্থাও একটু খারাপই। জেলায় 55টি অটো আর 600 হাস্কিং মিল পরিচালনায় প্রায় 1,500 ব্যবসায়ী ধান চাল কারবার করে থাকেন। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। ভোর থেকেই ক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে ওঠে মুন্সিগঞ্জ সদর উপজেলার বড় সবজির হাট। কৃষক মাঠ থেকে সরাসরি তাজা সবজি নিয়ে আসেন এই হাটে। সবজির দামও পাচ্ছেন ভালো, তবে অন্যান্য সবজির তুলনায় আলুর দাম কম হওয়ায় বিপাকে চাষিরা। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজারে আশ্বিন শেষ হওয়ার আগেই বিষমুক্ত হরেক রকম নতুন সবজি কৃষক সরাসরি নিয়ে আসছে হাটে। বিভিন্ন অঞ্চলে পাইকার ও ক্রেতায় ভরে উঠে হাট। শীতের আগাম সবজি মূলা, লাল শাক সহ কাকরোল, লাউ, মিষ্টি কুমড়ায় সয়লাভ হয়ে গেছে পুরো হাট। 6 দশকেরও বেশি সময় ধরে প্রতিদিন ভোরেই বসে এই সবজির হাট। তবে ঋতুর সঙ্গে পাল্টে যায় সবজির ধরন ও স্বাদ। জৈব সারে উৎপাদিত সবজির বিপুল সরবরাহ থাকায় এই হাটের কদর দিন দিন বাড়ছে। কম দামের লেগা মনে করেন আমরা এখানে আসি, বহুত দাম। সেই দেন বাজার তো আমরা না, ইসাপুরা বাজার তো আমরা এনে নি। এই জায়গার সবজিটা টাটকার কারণে এই জায়গাতে কিনে নেওয়া যায়। নারায়ণগঞ্জকে বেশি, দুইটা বেশি বেচা যায় একটু টাটকার কারণে। এবার কাছে ভালো দাম পাইতেছি, এবার শাক আমরা সুন্দর পাইতেছি, ভালো দাম পাইতেছি। এই হাট থেকে সবজি রাজধানী ছাড়াও আশপাশের জেলায় যাচ্ছে, রপ্তানি হচ্ছে বিদেশে। তবে আলুর দর পতনে বিপাকে চাষিরা। বর্তমানে যে সবজিগুলো আসছে, নতুন সবজি মোটামুটি হালকা পাতলা নামছে, হয়তো 2 সপ্তাহ পরে মোটামুটি শীতকালীন যে সবজিটা এটা প্রচুর পরিমাণে নামবে এখানে। 8 টাকা থেকে 9 টাকা, এর উপরে কোনো আলুর দাম নাই। কোল্ড স্টোরেজে আলু বোঝাই রয়ে গেছে এখন। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 4,000 হেক্টরেরও বেশি জমিতে শীতের আগাম সবজির আবাদ করা হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন এই সময়ের বাণিজ্য।
নির্ধারিত ৩ বছরেও কুড়িগ্রাম যাত্রাপুর নদীবন্দর সড়কে ৯০ মিটার দীর্ঘ সেতুর অর্ধেক কাজ হয়নি। ১,৯৫,লাখ টাকার বিল তুলে ঠিকাদার পলাতক। ৩ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে ১ লাখের বেশি মানুষ। এলজিডি বলছে পলাতক ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রাম জেলা সদরের সাথে সদর ও উলিপুর উপজেলার ঘোগাদহ, পাঁচগাছি, যাত্রাপুর ও বেগমগঞ্জ ইউনিয়নের মানুষের যোগাযোগের একমাত্র পথ এই যাত্রাপুর সড়ক। সড়কের শুল্কুর বাজার এলাকায় ৫.৫ কোটি টাকা ব্যয়ে ৯০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ শুরু হয় ২০১৮ সালের জুলাই মাসে। সে সময় যেনতেনভাবে চলাচলের বিকল্প ব্যবস্থা করে সেতু নির্মাণ শুরু করে ঠিকাদার। শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে চলাচল করলেও যানবাহন চলে না। বর্ষায় ডুবে গেলে হেঁটে পার হওয়াও যায় না। অসুস্থ বাচ্চা নিয়ে আমরা পায়ে হেঁটে যাইতেছি। কেন যে এই ব্রিজটা হচ্ছে না, আমাদের বছরের পর বছর কষ্ট হচ্ছে। আমাদের কষ্টের শেষ নাই। বন্যার সময় চতুর্দিকে পানি, এই রাস্তার ব্রিজের কোনো কাজ হচ্ছে না। এই কাজ যে কখন শেষ হবে কি হবার না তার কোনো নিশ্চয়তা নাই। জনপ্রতিনিধি বলছেন এই দুর্ভোগ কতদিনে শেষ হবে জানেন না। দাবি তার দ্রুত কাজ শেষ করা হোক। এই শুল্কুর বাজার তড়িৎ গতিতে না করলে আমাদের এই ৪টে ইউনিয়নের মানুষের দুর্ভোগ বারবার এইভাবে চলতেছে। ঠিকাদার কাজ না করে উধাও হওয়ায় নতুন ঠিকাদার নিয়োগ করে সেতুটির অবশিষ্ট কাজ শেষ করার ব্যবস্থা করা হয়েছে বলে জানান বাস্তবায়নকারী সংস্থা এলজিইডির প্রকৌশলী। প্রাক্কলনটি অনুমোদন হলে দ্রুত সময়ে আমি কাজটি বাস্তবায়ন করতে সক্ষম হব। এলজিইডি জানিয়েছে বাতিল হওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান বসুন্ধরা অ্যান্ড KM আবু বকর জেভিকে এরই মধ্যে ১,৯৫,লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে। দেখছেন এ সময়ের বাণিজ্য। দুবাই এক্সপোর মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হবে বিশ্ববাসীর কাছে। এ লক্ষ্যে টেকসই উন্নয়নের পথে অপ্রতিরোধ্য বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে এক্সপো গ্রাউন্ডে পর্দা উঠল বাংলাদেশ প্যাভিলিয়নের। শুক্রবার সকালে এক্সপোতে প্যাভিলিয়ন উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাই এক্সপো 2020-তে পর্দা উঠল বাংলাদেশ প্যাভিলিয়নের। শুক্রবার সকালে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি প্রধান অতিথি হিসেবে এই প্যাভিলিয়নটির উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এছাড়া রাষ্ট্রদূত আবু জাফর সহ অসংখ্য ব্যবসায়ী সেখানে উপস্থিত ছিলেন। সেই তো বাংলাদেশ, আজকের বাংলাদেশ, সেই বিশ্ব যেটা আমাদের অহংকার। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, অগ্রগতি, সাফল্য ও বাণিজ্য সম্ভাবনা তুলে ধরতে দোতলা বাংলাদেশ প্যাভিলিয়নে রয়েছে ডিসপ্লে সেন্টার। প্যাভিলিয়নের প্রবেশ মুখেই স্থান পেয়েছে বঙ্গবন্ধু জোন, যেখানে রাখা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, ৭ মার্চের ভাষণ সহ তার নানান কর্মকাণ্ডের ভিডিও চিত্র। ব্র্যান্ডিং এর সাথে আমরা বিক্রি করাটাও কিন্তু ইজ পার্ট অফ দ্য ব্র্যান্ডিং, আমি যেটা মনে করি। বিকজ আমার বাংলাদেশের প্রোডাক্ট যদি আমি বিক্রি করি তো ওখানে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে, দ্যাট ইজ পার্ট অফ দ্য ব্র্যান্ডিং। প্রথমবার আমরা এক্সপোতে কিন্তু রেড টেপ প্যাভিলিয়নের মাধ্যমে অংশগ্রহণ করেছি। এটি প্রথমবার, এটি বাংলাদেশের ইতিহাসের একটি মাইলফলক, ইটস অ্যান ইম্পর্ট্যান্ট ওয়াটারশেড ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এছাড়া সোশ্যাল ইকোনমিক জোন ও ট্যুরিজম জোন সহ মোট 10টি জোন করা হয়েছে প্যাভিলিয়নে। এসব জোনে বাংলাদেশের উপর নির্মিত বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। জাতির পিতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা ইতিমধ্যে বহু পথ পাড়ি দিয়েছি। সেই পথ পরিক্রমায় আমরা এখন উপনীত হয়েছি। প্যাভিলিয়নে পালতোলা নৌকার আদলে তৈরি করা হয়েছে পণ্য প্রদর্শনীর মঞ্চ, রয়েছে ডিজিটাল প্যানেল। এসব ডিজিটাল প্যানেলে দেশীয় পণ্য ও বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য ধারণ করা হয়েছে। বিশেষ করে ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা তথ্য সহজে পেয়ে যান। এইসব থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময়ের বাণিজ্য। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা গান্ধীর ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। সকাল থেকে বন্দর দিয়ে চলাচল করছে না পণ্যবাহী যানবাহনগুলো। তবে বন্দরের বেসরকারি অপারেটর পানামা হেলিপোর্টের অভ্যন্তরে লোড আনলোডের কাজ স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ভারত বাংলাদেশের যাত্রী পারাপার চালু রয়েছে। আগামীকাল থেকে পুনরায় চালু হবে আমদানি রপ্তানি কার্যক্রম বলে জানান সিএনএফ অ্যাসোসিয়েশনের নেতারা।
অপরূপ সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডে ভিন্ন ভিন্ন ঋতুতে সৌন্দর্য ফুটে ওঠে আলাদাভাবে। দেশটির শহর থেকে গ্রাম সব জায়গায় রয়েছে অপরিসীম সৌন্দর্য। জেনেভা শহরের লেক জেনেভা হচ্ছে এমনই এক স্থান যা দেখে মুগ্ধ পর্যটকরা। সুইজারল্যান্ড ঘুরে এসে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। সুইজারল্যান্ড, যার সৌন্দর্য পরতে পরতেই গ্রাম থেকে শহর কিংবা শহর থেকে গ্রাম সৌন্দর্য ছড়িয়ে আছে সব স্থানে। আর ঋতুভেদেও সুইজারল্যান্ডের সৌন্দর্য ভিন্নভাবে ফুটে ওঠে। শীতকালে এর সৌন্দর্য একরকম হলেও গ্রীষ্মকালে এর সৌন্দর্য আরেক রকমের। তবে শীতকালের থেকে গ্রীষ্মকালের সৌন্দর্যই পর্যটকদের বেশি আকর্ষণ করে। So this is wonderful, and then the beauty, natural beauty is so great, so people have a peace of mind just being here. সুইজারল্যান্ডের এক একটি শহরের সৌন্দর্য ফুটে ওঠে এক একটি স্থানকে ঘিরেই। সুইজারল্যান্ডের জেনেভা শহরের অন্যতম সৌন্দর্য হচ্ছে লেক জেনেভ। আল্পস পর্বতের কাছাকাছি এই লেক জেনেভের সৌন্দর্য অপরিসীম। লেক জেনেভের সৌন্দর্য মুগ্ধ দেশ থেকে আসা অনেক পর্যটকও। তবে দেশের প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণ করা হলে বাংলাদেশেও পর্যটকের উপস্থিতি আরও বাড়বে বলে তারা তাদের মতামত তুলে ধরেন। আর এর সৌন্দর্যে মুগ্ধ স্থানীয়রাও। এই জেনেভাতে যে লেকের সামনে এখন দাঁড়িয়ে আছি, এটা যেমন প্রথমবার দেখছি, এটা ছবি দেখেছি, কিন্তু এখানে সামনে আসা হয়নি। যে ফোয়ারাটার সামনে দাঁড়ানো, তো এগুলো অবশ্যই মানে প্রকৃতির যে সৌন্দর্য, এবং সেটা মনে হয় যে দেশটার একটা ভালো দিক। লেক জেনেভার যে নয়নাভিরাম সৌন্দর্য আছে, এটা মানে দেখার মতো। মানে কোনোভাবে এই যে আমাদের যে অনুভূতি, এটা প্রকাশ করতে পারবো না। আর দেখা মনে হয় যে প্রতিবার দেখেই আবার কিছু আবিষ্কার করি নতুনের মতো। জেনেভা লেকটা আমার কাছে অনেক সুন্দর লাগে, এবং টুরিস্ট যারা আসে তাদের কাছে অনেক সুন্দর একটা জেনেভা আকর্ষণীয় জায়গা। সৌন্দর্য পিপাসুদের কাছে সুইজারল্যান্ড এমনিতেই পৃথিবীর স্বর্গ হিসেবেই পরিচিত। তবে সত্যিকার অর্থে সুইজারল্যান্ডে এমন কিছু স্থান রয়েছে যা দেখলে আপনার চোখ মন প্রাণ এমনিতেই জুড়িয়ে যাবে। সুইজারল্যান্ডের জেনেভা শহরের লেক জেনেভা হচ্ছে এমনই একটি স্থান। সুইজারল্যান্ডের লেক জেনেভা থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রপ্তানিমুখী নিট পোশাকের কাঁচামাল অপচয়ের হার বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। হিসাব জটিলতায় লোকসানে পড়ছে সরকার, একমত আন্তঃমন্ত্রণালয় কমিটিও। শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনার সংকটে ব্যাহত হিমায়িত পণ্য রপ্তানি। চট্টগ্রাম থেকে 48 ঘন্টার মধ্যে খালি কন্টেইনার রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ। এবং ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ভোলার নদীতে ঝাঁকে ঝাঁকে মিলছে মাছ। ভালো দাম পেয়ে খুশি জেলেরা। এই ছিল সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।